স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। পুরো সংবাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনেস জুই এবং আমি সঞ্জিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ঠাঁই নেই রাজধানীর সরকারি করোনা হাসপাতালে। রোগীর চাপে দিন দিন অসহায় হয়ে পড়ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। ডিএনসিসির করোনা হাসপাতাল ছাড়া ঢাকার অন্য কোথাও নেওয়া হচ্ছে না করোনা রোগীদের ভর্তি। স্বজনদের নিয়ে হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে অসহায় হয়ে পড়ছেন মানুষ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। আমার 3টা ছোট ছোট বাচ্চা আছে, এইটা একটা কোলে একটা 3টা বাচ্চা ছিল, তাই রেখে চলে গেছে। কান পাতলে হাসপাতালের ভেতরে বাহিরে শোনা যায় স্বজন হারানোর এমন আর্তনাদ। চাঁদপুরের মতলবের লিলি বেগম 3 সন্তানকে রেখে করোনা শনাক্তের মাত্র 3 দিনের মাথায় চিরবিদায় নিয়েছেন। তার ভিতরে যা কিছু ছিল সবই কিছু ঠিক ছিল, শুধু এইটাই এখন 3 দিনের ভিতরে শেষ। দিনে দিনে রাজধানীর সরকারি হাসপাতালগুলো যেন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। 50-এর অধিক বয়সী করোনা রোগীদের অন্তত 90% মারা যাচ্ছেন। 30 থেকে 40 বছর বয়সীদের মধ্যে মৃত্যুর হার 10%। মৃত্যুর পাশাপাশি বড় হাহাকার এখন করোনা চিকিৎসা নিয়েও। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সরওয়ার্দী, কুড়িতমৈত্রী, কুর্মিটোলা বা মুগদাজানের হাসপাতালের কোথাও খালি নেই একটি শয্যা। চিকিৎসাধীন কেউ মারা গেলে কিংবা চলে গেলে তবে মিলছে নতুন রোগীর ভর্তি। আমরা সকালে আসছে 9টার মধ্যে চলে আসলাম মাকলিমা, কিন্তু আমরা ভর্তি নিচ্ছে না, এখন এরকম সিট নাই। এখন মুগদাতে আসলাম, সিট নেই। কালকে ঢাকা মেডিকেলে গেছিলাম, ওইখানে আমরা সিট পাই নাই। ওনার ডায়ালিসিস এখন সম্ভব হচ্ছে না, এখানে আইসিইউ খালি নাই, ওনার আইসিইউর দরকার। কয়েক মাস আগে চালু করা ডিএনসিসির করোনা হাসপাতালের 500 শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে এখন 600-এর কাছাকাছি। খালি নেই 200 আইসিইউ শয্যার একটিও। পরিস্থিতি সামাল দিতে সাধারণ শয্যা এখন রোগী ভর্তি নেওয়ার সিদ্ধান্তের কথা জানান হাসপাতালের পরিচালক। 500 যে আমাদের সেন্ট্রাল অক্সিজেনের আওতায় ছিল, সেটি তো অলরেডি ওভার হয়ে গেছে, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে 542 জন রোগী তো এখনই আছে। সংক্রমণ যদি বাড়তেই থাকে তাহলে একটা সময় তো এই সংকট হবেই, যখন হাসপাতালে আসলে দেখা যাবে যে কোনো বেড অ্যাভেলেবল হচ্ছে না। সেক্ষেত্রে যেমন চিন্তা করা হচ্ছে যে আরও কিছু ফিল্ড হসপিটাল তৈরি করে সেখানে সামাল দেয়া, সেটিও আছে। দ্রুত বিএসএমইউর বিশেষায়িত করোনা সেন্টার চালু করা গেলে রোগীর চাপ কিছুটা কমবে বলে মনে করেন তিনি। যে আমাদের রেস্ট অফ 500 বেডও। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। এবার দেশের করোনা পরিস্থিতি। একদিনের ব্যবধানে দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। সবশেষ 24 ঘন্টায় দেশে প্রথমবারের মতো একদিনের মৃত্যু 250 ছাড়িয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 14,925 জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের দিনের তুলনায় মৃত্যু বাড়লেও নতুন রোগী ও পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কিছুটা কমেছে। 24 ঘন্টায় মোট 52,478 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 28.44%। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 11,94,752। মোট মৃত্যু হয়েছে 19,779 জনের। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত করোনায় আক্রান্ত হয়েছেন। কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় রোববার তার করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল পজিটিভ আসে। সেই সঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই এএস মুইজ সুজন। তিনি পরিবারের পক্ষ থেকে সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনা টিকাদান শুরু হবে। মঙ্গলবার দুপুরে করোনা প্রতিরোধে জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মহামারী প্রতিরোধে দেশের সব পর্যায়ের জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত হয়েছে। জানান এনআইডি দেখিয়েই টিকা নেওয়া যাবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। মহামারী করোনার ভয়াবহতা দেখছে দেশ। রেকর্ড ভাঙছে মৃত্যু সংখ্যা, সংক্রমণ হারও ছাড়িয়েছে 24 ঘন্টার হিসেব। পরিস্থিতি এতটাই অবনতি যে হাসপাতালে রোগী ভর্তির সুযোগ নেই। রোগী নিয়ে স্বজনরা ছুটছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। করোনার এমন পরিস্থিতিতে মহামারী মোকাবেলায় মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জরুরি সভা। এতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য, মন্ত্রিপরিষদ সচিব ও বিভিন্ন বাহিনীর প্রধানরা অংশ নেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান কঠোর লকডাউনের সব নির্দেশনা 5 আগস্ট পর্যন্তই বহাল থাকছে।
আমাদের যে টার্গেট 5 তারিখ পর্যন্ত, সেই 5 তারিখ পর্যন্ত লকডাউন চলবে। যদিও আমাদের শিল্পপতিরা এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, আমরা সেই রিকোয়েস্ট আমরা বোধহয় গ্রহণ করতে পারছি না। করোনা প্রতিরোধে জনপ্রতিনিধি সহ ধর্মীয় ব্যক্তিদের সম্পৃক্ত করার কথা জানানো হয়েছে। নিরাপত্তা বাহিনী নয়, শুধু আমাদের সরকারি কর্মকর্তারা নয়, আমাদের জনপ্রতিনিধি, আমাদের ধর্মীয় নেতা, আমাদের সমাজের নেতারা, আমাদের সবাই এটার সঙ্গে সম্পৃক্ত হতে হবে। এ সভায় টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, 7 আগস্ট থেকেই এনআইডি ও জন্ম নিবন্ধন দেখালেই ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া যাবে। আমরা ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদে টিকার কেন্দ্র স্থাপন করছি, যেখান থেকে ইউনিয়নের সমস্ত লোকজন, আপমর জনসাধারণ যারা টিকা নিতে চায় বা নিতে হবে, তারা ওখানে এসে টিকা নিতে পারবে। এই সুবিধাটুকু আমরা এখন করে দিচ্ছি। তারা তাদের যে আইডি কার্ড নিয়ে আসতে পারে, তারা টিকা দিতে পারে। সরকার ঘোষিত কঠোর লকডাউন আরো কঠোর করতে এরই মধ্যে সব পর্যায়ে আবারও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। আমরা নিজেরা সব কমিশনার এবং মেয়র সবাইকে দিয়ে দিচ্ছি, তারা লিস্ট করে দিয়ে দিচ্ছে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। যত টাকাই লাগুক সরকার সবার টিকা নিশ্চিত করবে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, জনগণের সেবাই দেশের সেবা। ভালো কাজের জন্য যেমন পুরস্কার আছে, তেমনি খারাপ কাজ করলে ক্ষমা নেই। জনপ্রশাসন দিবসে প্রধানমন্ত্রী আরো বলেন, শীর্ষ পর্যায় থেকে ভালো উদ্যোগ নিয়েও লাভ হবে না যদি মাঠ প্রশাসনে সেবার মানসিকতার দক্ষ লোক না থাকে। শালি জয় রিপোর্ট। প্রতিষ্ঠানকে পদক প্রদান করা হবে। জনপ্রশাসন দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এতে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জনপ্রশাসনে কর্মরত 32 ব্যক্তি, 2 প্রতিষ্ঠান এবং 1 প্রকল্পকে 2020 ও 2021 সালের জনপ্রশাসন পদক তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 75-এর পরে রাষ্ট্র ক্ষমতায় যেতে আওয়ামী লীগের দীর্ঘ সময় লাগলেও সংগঠন হিসেবে সবসময় অর্থনৈতিক নীতিমালার প্রস্তুতি ছিল তার দলের। একটা যদি সুষ্ঠু দিক নির্দেশনা না থাকে যে আমরা কোথায় যাব, কি করব, কত দূর যাব, আমার সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হয়, তাহলে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। তো আমরা সেভাবে আমাদের অর্থনৈতিক নীতিমালাকে সময়োপযোগী করা, তার পরিবর্তনশীল পৃথিবীতে সেটা আমরা পরিবর্তন এনেছি। পাশাপাশি আমাদের করণীয়গুলি আমরা ঠিক করেছি এবং আমরা কোনটার উপর সব থেকে প্রাধিকার দেব সেগুলো আমাদের সুনির্দিষ্ট করা ছিল। শেখ হাসিনা বলেন, সরকারি কর্মচারীদের সঠিক কাজের পরিবেশ দিলে তাদের পক্ষে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। ভালো কাজে যেমন আপনি পুরস্কার পাবেন, আবার কেউ যদি কোনো খারাপ কিছু করে তাদের কিন্তু ক্ষমা নেই, তাদেরও কঠোর শাস্তি পেতে হবে। এই শৃঙ্খলাটা থাকতে হবে। বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, দেশের সবার জন্য করোনা ভাইরাসের টিকা নিশ্চিত করা হবে। ইতিমধ্যে ভ্যাকসিন কেনা আমরা শুরু করেছি, ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে এবং ব্যাপকভাবে ভ্যাকসিন দিয়ে দিতে হবে, যাতে অন্তত আমাদের দেশে সকলেই যেন সুরক্ষিত থাকে। তোমার জন্য যত টাকা লাগে, আমরা যত ভ্যাকসিন দরকার হবে আমরা কিনবো, আর ভবিষ্যতে আমরা বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করব, যাতে ভবিষ্যতে মানুষের কোনো অসুবিধা না হয়, সেটাই আমরা করব। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের উপর লেখা গ্রন্থ সজীব ওয়াজেদ জয়, এ স্পিরিটেড গ্রেসফুল জার্নি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটি সম্পাদনা করেছেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত। হৃদয়ে ও মননে গ্রন্থটি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এদিকে স্বেচ্ছাসেবক লীগের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল থাকলেও দুর্যোগের সময় শুধুমাত্র আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই জনগণের পাশে থেকেছে। তিনি বলেন, এটি একটি বিরল দৃষ্টান্ত। শাহ আলী জয়ের আরেকটি প্রতিবেদন। আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভা। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এতে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কঠিন সময়ে মানুষের সেবায় মাঠে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। এই দুঃসময়ে দুর্গত মানুষের পাশে একমাত্র আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই পাশে আছে।
মুক্তিযুদ্ধকালীন এই দিনেই জন্ম নিয়েছিলেন জাতির জনকের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। স্মৃতিচারণে উঠে আসে সেই দিনটির কথাও। সব থেকে দুঃখ যে আমি তো বন্দিখানায় কোনো কাপড় চোপড় কিনতে পারিনি। ওই হাসপাতালে একটা কাপড় কোনো মতে পেয়েছি, জয়কে আমার কাছে দেয়। তবে আমার এক বান্ধবী ইউনিভার্সিটির দিলজান হক, ওর বোনের অপারেশন হয়েছিল বলে ও ওখানে দেখতে আসতো। ও অন্তঃসত্ত্বা ছিল, বাচ্চার জন্য কাপড় বানিয়ে রেখেছিল। তো একটা ছোট্ট বোতলে একটু মধু আর ওই কাপড়গুলি সেখানে দিয়ে একটা নার্সের মাধ্যমে কোনো মতে আমার রুমে পৌঁছে দেয়। তো সেই কাপড় পরিয়েই কিন্তু জয়কে নিয়ে আসি। প্রধানমন্ত্রী বলেন তার কম্পিউটার শিক্ষার হাতে খড়ি সজীব ওয়াজেদ জয়ের কাছে। আমাদের হোমওয়ার্ক দিত, আমরা করতাম, করে করে আমরা সেটা চালাই। এবং আওয়ামী লীগ প্রথম কম্পিউটার কেনে 91 সালে, আমাদের শিখায়। আজকে যে আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি এবং কোথায় কোনটা করতে হবে, এই স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 আমরা উৎক্ষেপণ করেছি, সবই কিন্তু জয়ের পরামর্শে। দেশে তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসার না ঘটলে করোনা মোকাবেলা কঠিন হয়ে পড়ত বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর কিংবা নাম সর্বস্ব গণমাধ্যমের পরিচয়ে গাড়ি নিয়ে অকারণে রাস্তায় বের হচ্ছেন মানুষ। কঠোর লকডাউনের 5ম দিনে রাজধানীর চেকপোস্টে দেখা মিলেছে এমন সব চিত্র। এদিনও রাজধানীতে প্রবেশ করতে দেখা যায় হাজার হাজার মানুষকে। এসব মানুষের পাশাপাশি গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়তে হয় দূর দূরান্ত থেকে টিকা নিতে আসা প্রবাসীদেরও। বিস্তারিত নাইমাল জিকোর প্রতিবেদনে। নজরুল ইসলাম পেশায় গাড়ি চালক। বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ব্যানার লাগিয়ে ভাড়ায় যাত্রী নিয়ে রওনা হয়েছেন ঢাকার বাইরে। গাবতলী চেকপোস্টে জিজ্ঞাসাবাদের সঠিক কোনো কারণ না দেখিয়ে এক একবার বলেন এক এক ধরনের কথা। বৃষ্টি নেন তো উপকার হবে, আমি একটা অফিসে চাকরি করি, এর জন্য খালি স্যার আমি উঠেছি। নিউজ 24-এর আদলে লোগো ও আইডি কার্ড বানিয়ে সাংবাদিক পরিচয় সাভার যাচ্ছেন এই ব্যক্তি। তার মতো আওয়ারবিডি নিউজ নামে অনলাইন পোর্টালের লোগো লাগিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ার সময় জরিমানায় পড়তে হয় আরও একজনকে। তবে কেউই পুলিশের করা প্রশ্নের সঠিক কোনো উত্তর দিতে পারেনি। এডিটর সাহেব ডাকছে বাসায়, ওই জন্য যাচ্ছি, না হলে আমার অন্য কোনো প্রয়োজন ছিল না। লাস্ট নিউজ কোনোটাই হেডলাইন হয়নি আমার লাস্ট না, আমি বেসিক্যালি এটা পেপারটা মানে এটা কিনে নিচ্ছি। লকডাউনের 5ম দিন রাজধানীতে ঢুকতে ও বাড়ি ফিরতে দেখা যায় অনেককে। তবে গণপরিবহন ছাড়া যাতায়াতে তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। পুলিশি চেকপোস্টও ছিল না কোনো বাধা। গাড়ি ঘোড়া নাই, মনে আমাদের অবস্থা তো খুবই সিরিয়াস। মনে করছে হাঁটতে হাঁটতে আমাদের মনে অবস্থা। ফেরিঘাটে আসছি রাত্র 12টা বাজে, ওই ফেরি পাড়াইছি সকাল 7টা বাজে। চেকপোস্টে আটকায় নাই, আর গাড়ি আসছে সব ভিতর দিয়ে আসছে, মেন রোড দিয়ে গাড়ি আসে নাই। প্রতিদিনের মতো এদিনও করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে রাজপথে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দায়িত্ব পালন করতে দেখা যায়। জরিমানাও করেন অনেককে। একজন সাংবাদিক সে যথাযথ কোনো প্রতিষ্ঠানের কোনো পরিচয় কিংবা কোনো কিছু দিতে পারে নাই, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। যদি কোনো যথার্থ কারণ আমরা না পাই তাহলে আমাদের সাথে আমাদের ম্যাজিস্ট্রেট আছেন, তার মাধ্যমে আমরা তাদের শাস্তির ব্যবস্থা করছি। রাজপথে আইন প্রয়োগকারী সংস্থার কড়া নজর থাকলেও পাড়া মহল্লা ও বাজারের চিত্র ছিল একেবারেই উল্টো। চায়ের দোকানে, পাড়ার মোড়ে মানুষকে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই আড্ডা দিতে দেখা যায়। মানুষ এখনো সচেতন না হলে করোনায় মৃত্যুর মিছিল দিন দিন আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এবার লকডাউনের খবর জানাতে আব্দুল্লাহপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান। প্লাবন, আমরা দেখছিলাম মানুষ নানা অজুহাতে আজও রাস্তায় বেরিয়েছে। কঠোরতম লকডাউন বলা হচ্ছিল এটিকে, আসলে স্পষ্টই শিথিল অবস্থা। আপনি কি দেখছেন এই সন্ধ্যার সময় রাজধানীর চিত্র? পদ্মা, এটিকে আসলে লকডাউন বলা মুশকিল একেবারে, কারণ প্রচুর মানুষ আমরা রাস্তায় দেখছি, যেটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। তবে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু নিজস্ব কারণ আছে, অকারণে তাদের কাছে যথেষ্ট যুক্তিও আছে তারা আসলে কেন বের হয়েছেন। আমি অনেক মানুষ দেখছি এবং একটা বড় অংশের মানুষ পায়ে হেঁটে আসছেন রাজধানীতে, কারণ প্রায় ঈদের 4-5 দিন হয়ে গেল। সব কিছু মিলিয়ে মানুষের চাপ রাজধানীমুখী এবং প্রচুর ব্যক্তিগত গাড়ির চাপ আমরা দেখছি। ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজি, একই সঙ্গে উবার পাঠাও যারা চালান, মোটরসাইকেলের অনেক চাপ আমরা দেখছি রাস্তায়। আমি এখন আব্দুল্লাহপুরে, দেখতে পাচ্ছেন এটি অন্যতম প্রবেশদ্বার রাজধানীতে ঢোকার। গাড়ির চাপ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত মানুষ। এই 30 সেকেন্ডের ফ্রেমেই যত গাড়ি দেখা যাচ্ছে, সারা দিনভর কত মানুষ আসছে নিশ্চয়ই আপনি অনুমান করতে পারছেন।
এবং যারা রাজধানী থেকে বের হচ্ছেন তারাও একটা বড় সংখ্যক মানুষ, এবং রিক্সা ভেঙে যেহেতু গণপরিবহন বন্ধ, একরকম দুর্ভোগের মধ্য দিয়ে তাদেরকে পথ চলতে হচ্ছে। একটু একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আমাদের সঙ্গে আছেন, একটু কথা বলতে চাই। ভাই, একটু কথা বলতে চাই। এত মানুষ কেন রাস্তায়, আসলে আপনারা কতটা করতে পারছেন? আসলে যে যার মতো করে আসলে পায়হাটা মানুষ সবাই চলে আসতেছে। আমরা সাধারণত আসলে সবাই সবার প্রয়োজনের কথাই বলতেছে, আমি যতটা মনে করি। আসলে প্রত্যেকটা মানুষ, এত মানুষ তো থাকার কথা না, আপনাদের তো কঠোর ব্যবস্থা নেওয়ার কথা। আপনারা কি ব্যবস্থা ঠিকমতো নিচ্ছেন? আমরা তো আসলে আমাদের জায়গা থেকে আমরা যথেষ্ট আমরা চেষ্টা করছি। আমরা গাড়ি এখানে চেকপোস্ট মূলত আসলে আমরা গাড়ি রিলেটেডই আমরা আসলে যারা গাড়ি নিয়ে আসে তাদেরকে আমরা জিজ্ঞেস করি, তাদের বের হওয়ার কারণ সম্পর্কে আমরা জিজ্ঞেস করি। আর বিচ্ছিন্নভাবে যারা আসতেছে, আসলে এত মানুষকে আমরা ওইভাবে আসলে জিজ্ঞেস করতে পারি না, কারণ মানুষ তো চারিদিক থেকে আসছে। আসলে ওই রকমভাবে আমরা বিচ্ছিন্ন মানুষকে জিজ্ঞেস করতে গেলে, আসলে একজনকে জিজ্ঞেস করতে গেলে তারাও নানান ধরনের কারণ আসলে অনেক ধন্যবাদ। শুনছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, উনি বলছিলেন যে এত মানুষ রাস্তায়, তাদের প্রত্যেককে আসলে জিজ্ঞাসাবাদ করা সম্ভব নয়, যেহেতু প্রত্যেকের নিজস্ব কারণ আছে। যে যার মতো আসলে বের হচ্ছে তাদের জন্য আসলে একটা কঠিন। তো এরকম একটি বাস্তবতার মধ্য দিয়ে এই লকডাউন চলছে। এই ছিল মোটামুটি আব্দুল্লাহপুর থেকে আমার কাছে সবশেষ। প্লাবন, আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চম দিনের লকডাউনের খবর জানাচ্ছিলেন সহকর্মী প্লাবন রহমান। নতুন করে দারিদ্র্য সীমার নিচে বড় সংখ্যক মানুষ করোনায় কর্ম হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এসব মানুষের জীবন জীবিকা চালিয়ে নেওয়ার স্বার্থে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, সঠিক কোনো তথ্য ভান্ডার না থাকায় বেশিরভাগ মানুষই থেকে যাচ্ছে সহায়তা বলয়ের বাইরে। রাজশাহী থেকে এসএ বাপ্পির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কাজী সাহেদ। গাছের ফাঁক গলিয়ে দিনের প্রথম কিরণ ঝিলিক দিয়েছে পূর্ব দিগন্তে। অনাদায়ী ঘুম হিসাবের খাতায় ক্রমশ বাড়ছে, কিন্তু ফুরসত নেই নীলুফার কাছে। লকডাউনেও কাজের সন্ধানে তাই গ্রাম ছেড়ে ছুটে আসা শহরে। ততক্ষণে সূর্যমামা সম্পূর্ণ চোখ মেলেছে, পূর্ণ দৃষ্টিতে সে জগৎ ছুঁয়েছে। কাজের সন্ধানে ছুটে আসা মানুষগুলোর অপেক্ষা পথের ধারে। লকডাউনেও নেই কাজ, সংসার চলে না, হাত পাততেও দ্বিধা। আমি মেয়ে ছেলে যতক্ষণে কাজ করবো ততক্ষণে আসেন, আমার বাল বাচ্চা মা ছেলে খাই, ঘর ভাড়া দিয়ে এভাবেই চলি। আমাদের তো অনুদান দিচ্ছে, আমরা গরিব মানুষ পাচ্ছি না। করোনার প্রভাবে দারিদ্র্যের হার ও মাত্রা দুটোই বেড়েছে। বিবিএস ও সানেমের জরিপ অনুযায়ী রাজশাহী বিভাগে 2016 সালে দারিদ্র্যের হার ছিল 29.90%। 2020 সালে তা বেড়ে হয়েছে 55.50%। করোনার প্রভাবে এমন পার্থক্য বলছেন অর্থনীতিবিদরা। বেকার হওয়ার কারণে তাদের যে দৈনিক মজুরির মাধ্যমে সংসার চালাতো, সেটি চালানো কঠিন হয়ে গেছে। কাজ কমেছে, আয় কমেছে, দারিদ্র্য বেড়েছে। সরকার নানা উদ্যোগ নিয়ে পাশে থাকলেও দারিদ্র্যের সঠিক তথ্য ভান্ডার না থাকায় বরাদ্দ নিয়েও বৈষম্য তৈরি হচ্ছে। দীর্ঘমেয়াদে কিভাবে পাশে থাকা যায় এই নিয়ে সরকারকে পরিকল্পনা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কতটুকু পেলে তাদের সংসারটা ঠিক মতো চলবে, মানে একটা লেভেলে, সেই তথ্য কিন্তু সরকারের কাছে নাই। তারা হয়তো প্রয়োজনের তুলনায় বেশি পাচ্ছে, আর অনেকে হয়তো প্রয়োজনের তুলনায় অনেক কম পাচ্ছে। সুষ্ঠু ডেটাবেস করে তাদেরকে হয় 3 মাস কিংবা 6 মাসের জন্য একটা ক্যাশ ইনসেন্টিভ দেওয়া উচিত। লকডাউন পরবর্তীতে আমাদের দীর্ঘমেয়াদে একটা 1 বছরের জন্য অন্তত পরিকল্পনা নিতে হবে, যাতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে আমরা এই সাধারণ মানুষগুলোকে বাঁচার উপায় অন্তত রাখতে পারি। টিকার নিবন্ধনের মতো কারা এ সময়ে দরিদ্র হয়েছেন তার একটি ডাটাবেস তৈরির উদ্যোগ সরকার নিতে পারে, মত অর্থনীতিবিদদের। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। একদিকে আয় রোজগার বন্ধ, পরিবারের ভরণ পোষণ, অন্যদিকে ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, ভ্যাট ট্যাক্স দিতে পুঁজি শেষ হয়ে গেছে অনেকের। ফলে শহরের বাড়িঘর ছেড়ে অনেকে পাড়ি জমাচ্ছেন গ্রামে। বিশ্লেষকরা বলছেন, লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্নয়ের মানুষকে দ্রুত সহায়তার আওতায় না আনলে জীবন জীবিকা টিকিয়ে রাখাই হবে কঠিন। খুলনা থেকে শামসুস সাবার শাহিদের প্রতিবেদন। মোহাম্মদ শাহজামাল খুলনার নিউ মার্কেটের অভিজাত শাড়ির দোকানের বিক্রয় কর্মী। করোনার 6 মাসের বেশি তার চাকরি নেই। ছোট 2 ছেলে সহ পরিবারের 5 সদস্য নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন তিনি। আয় রোজগার বন্ধ থাকায় ঘর ভাড়া, বিদ্যুৎ বিল ও ভরণ পোষণের চাপে তিনি দিশেহারা। সহায়তা চেয়ে স্থানীয় কাউন্সিলরদের কাছে ধর্ণাও দিয়েছেন একাধিকবার, কিন্তু মেলেনি সাহায্য। বাধ্য হয়ে ছোট ছেলেকে নিয়ে ফুটপাতে ফল বিক্রি করছিলেন, তাতেও পুঁজির বাধা। আর এই 3, 4, 6 মাস ধরে আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ। না আত্মীয় স্বজন
না প্রতিবেশী, না সরকার, না মহাজন। করোনার প্রভাবে এভাবে পেশা হারিয়ে শাহজামালের মতো খুলনার প্রায় 50,000 নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ বিপাকে পড়েছেন। জীবিকা টিকিয়ে রাখতে কেউ দিনমজুর, রিক্সাভান চালানো বা রাস্তার পাশে সবজি ফল বিক্রির দোকান দিয়েছেন। কিন্তু লকডাউনে বাইরে বের হওয়ার সুযোগ না থাকায় সেই আয় রোজগারও বন্ধ হয়ে গেছে। 200 টাকা ইনকাম হচ্ছে, 200 টাকা আমাদের পেট চলছে না। 100, 150, 200 এর বেশি ইনকাম করতে হবে, আমাকে সংসার চালাইতে খুবই কষ্ট হচ্ছে। এদিকে সরকারি প্রণোদনার কথা বলা হলেও তা পায়নি নিম্ন ও মধ্যবিত্ত মানুষরা। অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য সরকারের একটা সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষকে সহায়তার জন্য সরকার 3,200 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন। অর্থ সহায়তার পাশাপাশি ওই টাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের বিগত দিনের ঋণ মওকুফ ও ট্রেড লাইসেন্স ভ্যাট ট্যাক্সে বিশেষ ছাড় দেওয়ার দাবি জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা। ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে এদের কিভাবে এদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে আর্থিক সহায়তা দেওয়া যায়, সাবসিডি দেওয়া যায়, তার একটি সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে পারে। প্রণোদনার অর্থ সহায়তার পাশাপাশি সার্বজনীন রেশনিং পদ্ধতি চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। শামসুজ্জামান শাহিন, নিউজ 24, খুলনা। সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছে নিউজ 24 সন্ধ্যা সংবাদ। চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী মিলেছে জুলাই মাসে। এখন পর্যন্ত 1,573 জন রোগী শনাক্ত হয়েছেন এ মাসেই, যাদের 99% ঢাকার। আর 24 ঘন্টায় নতুন করে 143 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে 142 জনই ঢাকার। এটি চলতি বছরে এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ সংখ্যক শনাক্ত। এ অবস্থায় ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সক্ষমতা বাড়ানো হচ্ছে হাসপাতালগুলোর। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদন। মঙ্গলবার ও নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে ডেঙ্গু মশার লাভা ধ্বংসের অভিযানে নামে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে উত্তরের মিরপুর, রূপনগর, আগারগাঁও এলাকায় এবং দক্ষিণের 5 ও 7 নম্বর ওয়ার্ডে বিভিন্ন বহুতল ভবন এবং নির্মাণাধীন ভবনে মশার লাভা খুঁজে পান 2 সিটির ভ্রাম্যমাণ আদালত। কোন এলাকায় ডেঙ্গু রোগী পাওয়া গেলে সে এলাকার 400 গজের মধ্যে চিরুনি অভিযান চালাবে সিটি কর্পোরেশন। আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে 10টা ভাগে ভাগ করছি এবং 10টা ভাগে 10টা ভাগে ভাগ করছি। আমরা আজকে সকাল থেকে আমাদের চিরুনি অভিযান শুরু হয়েছে, আমরা শ্যামলী থেকে শুরু করেছি। আমরা একটি ভবনে এই মাত্রই পরিদর্শন করেছি, এই ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গিয়েছে। আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। আমরা যে এডিস মশার যে লার্ভা পেয়েছি, এটা হচ্ছে অবশ্যই একটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটা কাজ, এটা অবহেলাজনিত কারণে, যেটা দণ্ডবিধির আওতায় শাস্তিযোগ্য একটা অপরাধ। স্বাস্থ্য দপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয় 24 ঘন্টায় রাজধানী সহ সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা 143 জন। এর মধ্যে 142 জনই ঢাকার। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 500 জন। ওই পরিসংখ্যায় দেখা যায় চলতি বছরের 1 জানুয়ারি থেকে রাজধানী সহ সারা দেশে মোট 1,945 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1,433 জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 509 জন। চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 3 জনের। ডেঙ্গু রোগীর চিকিৎসায় অনেক হাসপাতালের সক্ষমতা বাড়ানো হয়েছে। এখন আমাদের প্রায় 24 জন রোগী আছে এবং আমরা আরও অন্তত 100 থেকে 150 ডেঙ্গু পেশেন্ট, আমরা কোভিড পেশেন্ট ছাড়াও আলাদা নন কোভিড রিজিয়নে আমরা ওনাদের জন্য স্পেস দিতে পারবো ইনশাল্লাহ। ডেঙ্গু নিধনে আরও জোরালো পদক্ষেপ না নিলে আগস্টে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে 5 রোহিঙ্গা নিহত হয়েছেন। এছাড়া পানিতে ডুবে ও দেয়াল চাপায় কক্সবাজারের বিভিন্ন স্থানে আরও 3 জন মারা গেছেন। এসব ঘটনায় আহত হয়েছেন 5 জন। মঙ্গলবার সকালে উখিয়ার বালুখালী 10 নম্বর ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এর আগে সোমবার রাত থেকেই ব্যাপক বৃষ্টি হয় উপকূলীয় ওই এলাকায়। ক্যাম্পের 2টি ঘরের দেয়াল ধসে যায় মাটির ধাক্কায়। এ সময় ভেতরে অবস্থান করা মানুষ মাটি চাপা পড়েন। মঙ্গলবার দুপুরের আগে নিহতদের লাশ উদ্ধার করা হয়। ভারী বৃষ্টিতে বালুখালীর আরও 4টি ক্যাম্প প্লাবিত হয়েছে। পানিতে ডুবে এক শিশুও মারা গেছে সকালে।
এছাড়া টেকনাফে ঘরের চাল চাপা পড়ে এবং মহেশখালীতে দেয়াল চাপায় আরও 2 জনের মৃত্যু হয়। গেল বছর জুনে একইভাবে পাহাড় ধসে বেশ কয়েকজনের মৃত্যু হয় উখিয়া ও টেকনাফের ক্যাম্পে। 2017 সালে ব্যাপক হারে রোহিঙ্গা অনুপ্রবেশের পর উখিয়ার বিভিন্ন এলাকায় গাছপালা কেটে বসতি স্থাপন করা হয়। এ সময় নানাভাবে পাহাড়ও ক্ষতিগ্রস্ত হয়। বর্ষায় এসব পাহাড়ি ধসের আশঙ্কা তখন থেকেই করছেন পরিবেশবিদরা। করোনা মহামারীতে আপন জনের মৃত্যুতে পর হয়েছেন আপনরাই। এমন পরিস্থিতিতে কুমিল্লায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাফন কাজে এগিয়ে এসেছে বিবেক নামে এক সংগঠন। কয়েক মাসে তারা কুমিল্লা সিটি কর্পোরেশন সহ জেলার বিভিন্ন স্থানে 3 শতাধিক মৃত ব্যক্তির দাফন ও সৎকার কাজ সম্পন্ন করেছে। হুমায়ুন কবির জীবনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল বছরের 18 মে 11 জন সদস্য নিয়ে ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে গঠিত হয় বিবেক নামের এই মানবিক সংগঠন। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন ও সৎকার কাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই সংগঠনের একঝাঁক তরুণ। করোনার থাবায় কেউ হয়তো হারিয়েছেন বাবা, আবার কেউ বা হারিয়েছেন মা। আর মৃতদের গোসল করা থেকে দাফন পর্যন্ত পাশে থাকছে এই সংগঠনের সদস্যরা। স্বজনরা জানান তাদের কাছে সারা জীবন ঋণী থাকবেন তারা। বিবেকের ইউসুফ মোল্লা টিপু যে চেয়ারম্যান, সে নিজে যোগাযোগ করে আমি ফোন করার পরে এবং নিজ দায়িত্বে ফোর্টিস হাসপাতাল থেকে আমার লাশ গ্রহণ করে নিয়ে টমসনব্রিজ কবরস্থানে নিজ দায়িত্বে গোসল এবং দাফন সম্পন্ন করে। রিস্ক নিয়ে যেভাবে কাজগুলো কমপ্লিট করছে, আমি এতে তাদের প্রতি আমি আসলেই কৃতজ্ঞ। করোনা রোগীদের ফ্রি অক্সিজেন, ফ্রি অ্যাম্বুলেন্স ও ওষুধ সহ নানা সেবা দিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী এই সংগঠন। বিবেকের চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু জানান, প্রথম দিকে করোনায় কারো মৃত্যু হলে মরদেহ দাফন নিয়ে বিপাকে পড়তেন পরিবারগুলো। এমন দৃশ্য দেখার পর বিবেকের তাড়নায় এই কাজে নেমে পড়েন তিনি। আমরা প্রথম থেকে আমরা শুরু করেছি, এখনো অব্যাহত আছে। ভবিষ্যতেও আমরা যতদিন করোনার এই ধাপ চলবে ততদিন আমরা আমাদের কাজ অব্যাহত রাখব। জেলা প্রশাসক জানান, মহামারীর এই মুহূর্তে বিবেকের কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়। তাদের মতো যুবকরা এগিয়ে এলে মানবতার হাত আরো প্রসারিত হবে। স্বজনদেরকে বাদ দিয়ে শুধু বিবেক করবে এটা না, বিবেক করছে দ্যাটস ফাইন, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আত্মীয় স্বজন যাতে এগিয়ে আসে এই বিষয়ে আমাদের সচেতনতা তৈরি করতে হবে। গেল কয়েক মাসে ব্যক্তিগত অর্থায়নে বিবেক কুমিল্লা সিটি কর্পোরেশন সহ জেলার বিভিন্ন স্থানে প্রায় 3 শতাধিক মৃত ব্যক্তির দাফন ও সৎকার কাজ সম্পন্ন করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এ পর্যায়ে আন্তর্জাতিক অঙ্গনের খবর। নানান প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল বিশ্বের বিভিন্ন দেশ। ভারতে তীব্র বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে 192 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ শতাধিক মানুষ। চীনের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় হেনান প্রদেশে কমপক্ষে 69 জনের মৃত্যু হয়েছে। এছাড়া মিয়ানমারে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিস্তারিত নাহিদ জিহানের ডেস্ক রিপোর্টে। ভারতে অতিবৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। এখন পর্যন্ত 2,29,000 মানুষকে বন্যা বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বন্যা ও ভূমিধসে আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। 22 জুলাই থেকে অবিরাম বৃষ্টিতে মহারাষ্ট্রের একাধিক এলাকা পানির নিচে। আরও 3 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। ফলে অবস্থার অবনতি ঘটার আশঙ্কা করা হচ্ছে। মিয়ানমারের ক্যারেন প্রদেশে বন্যায় বেশ কটি হাসপাতাল থেকে করোনা রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ওই অঞ্চলের অন্তত 500 বাসিন্দা বন্যার কারণে থাইল্যান্ড সীমান্তে আশ্রয় নিয়েছে। চীনে বৃষ্টিপাত কমে আসলেও বন্যার পানিতে ডুবে আছে এখনও জেনঝিও প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল। প্রদেশটির 8 লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া জেজিয়াং প্রদেশে টাইফুন ইনফা এর কারণে কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি ইউরোপেও। বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপ ও কাদার নিচে চাপা পড়া বসতবাড়ি মেরামতের কাজ চলছে। বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চল। বাসিন্দাদের ত্রাণ সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র। নাহিদ জিহান, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। ঈদুল আজহার টানা বন্ধে আবারও চট্টগ্রাম বন্দরে ভয়াবহ কন্টেইনার জট, বেড়েছে জাহাজ জটও। লকডাউনের অজুহাতে পণ্য খালাস না করার কারণে এই অবস্থা বলছে বন্দর কর্তৃপক্ষ।
আর আমদানি রপ্তানিকারকরা বলছেন লকডাউনে কারখানা বন্ধ রাখার কারণেই পণ্য খালাস বন্ধ রেখেছেন তারা। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম বন্দরের কন্টেনার ধারণ ক্ষমতা ৪৯,০18 টিউস হলেও স্বাভাবিক কার্যক্রম চালাতে খালি রাখতে হয় 30%। ঈদুল আজহার টানা বন্ধে চট্টগ্রাম বন্দর চালু থাকলেও আমদানিকারকরা নিয়মিত পণ্য খালাস না করায় আটকে আছে ৪৩,৫০০ টিউস কন্টেনার। আমরা বিজিএমইএ, বিকেএমইএ সহ সকল আমদানিকারকদেরকে আমরা আহ্বান জানিয়েছি তাদের কন্টেনার দ্রুত ডেলিভারি নেওয়ার ব্যাপারে। এছাড়াও একটা সুখবর হচ্ছে আজকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আমরা একটা পারমিশন পেয়েছি আমদানিকৃত সকল কন্টেনার অবডকে নিয়ে ডেলিভারি দেওয়ার ব্যাপারে। আর বন্দর ব্যবহারকারীরা বলছেন লকডাউনে কারখানা বন্ধ থাকায় দেরি হচ্ছে পণ্য খালাসে। সরকারের বিধিনিষেধ মেনে আমরা কারখানা বন্ধ রেখেছি। কারখানা বন্ধ থাকার কারণে আমরা আমাদের যে মালামালগুলি ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে সেগুলি আমরা ক্লিয়ার করে আমাদের ফ্যাক্টরিতে আনতে পারছি না। রপ্তানির জন্য দীর্ঘদিন ধরে পড়ে থাকা কন্টেনারগুলো সরিয়ে নিলেই ধারণ ক্ষমতা আরও বাড়বে বলছে বিগডা। অর্থনীতিবিদরা বলছেন বন্দর সচল রাখতে নির্দিষ্ট সময়ে পণ্য খালাসে বাধ্য করতে হবে আমদানিকারকদের। উইল হ্যাভ দ্য রাইট টু সার্ভ এ নোটিশ যে আপনার ফ্রি টাইম 15 দিন হইলেও আপনি 60 দিনের মধ্যে পণ্য নিয়ে যাইতে। চট্টগ্রামে 19টি বেসরকারি আইসিডিতে কন্টেনার ধারণ ক্ষমতা ৭৮,৭০০ টিউস। বন্দর কর্তৃপক্ষ বলছে দ্রুত পণ্য খালাস না হলে অচল হয়ে পড়বে চট্টগ্রাম বন্দর। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।